গত 5ই অগাস্ট শেখ হাসিনা পালায় যাওয়ার পর অর্থাৎ আওয়ামী লীগের পতন ঘটার পর সবচেয়ে বড় যে রাজনৈতিক প্রশ্নটা সবার সামনে আসে, এখন কি তাহলে বিএনপি ক্ষমতায় আসতে যাইতেছে? 5ই অগাস্ট বিকাল থেকে বিএনপির বিভিন্ন লেভেল থেকে এই দাবি আসতে থাকে যে আগামী 3 মাসের মধ্যে আপনাকে নির্বাচন দিতে হবে। এইটা অনুমান করা একদমই কঠিন না যে বিপ্লব নামে এই সুস্বাদু তরকারিটা একদম গরম গরম থাকতেই খেয়ে ফেলার ইচ্ছা থেকেই দেশের অন্যতম বড় এই রাজনৈতিক দল দ্রুত নির্বাচন চায়। তবে গত 12ই অগাস্ট প্রধান উপদেষ্টার সাথে বিএনপি আলোচনায় বসে এন্ড এইটা জানা যায় বিএনপি এই অন্তর্বর্তীকালীন সরকারকে 1 বছর সময় দিতেও প্রস্তুত আছে। তবে সবকিছুর উপরে এইটা প্রশ্ন চলে আসে, বিএনপি যদি নির্বাচনে জিতে ক্ষমতায় চলে আসে তাইলে কি এটা দেশের জন্য ভালো হবে? তাদের আগের শাসনামলগুলার দুর্নীতি এবং খারাপ কাজগুলার ইতিহাসটা কি? এই 15 বছরের অত্যাচারের প্রতিশোধ নিতে তারা কি আবার পুরাতন প্রতিহিংসার রাজনীতি চালু করবে কিনা? এন্ড আদৌ দেশ পরিচালনার জন্য তারা আওয়ামী লীগের একটা বিকল্প হইতে পারে কিনা? এই পুরো ব্যাপারটাই আমি আজকের ভিডিওতে এক্সপ্লেইন করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। আপনি একটা ব্যাপার হয়তো খেয়াল করছেন, আওয়ামী লীগের পতনের পরে বিএনপির পপুলারিটি যতটা না বাড়ছে তার থেকে বেশি পপুলার হয়েছে দুইজন স্পেসিফিক মানুষ। একজন হচ্ছেন তারেক রহমান এবং দ্বিতীয় জন লুৎফুজ্জামান বাবর। তারেক রহমান 5 তারিখ জাতির উদ্দেশ্যে দেওয়া একটা ভাষণ দিয়ে বেশ ভালো রকমের লাইমলাইটে আসেন। তাকে ব্যঙ্গ করে লেখা একটা কার্টুন শেয়ার দিয়ে বেশ ভালো রকমের পজিটিভ কথাবার্তা বলেন। বিএনপির আমলে বাক স্বাধীনতা ছিল, মিডিয়ার উপরে কন্ট্রোল ছিল না, এইসব বুঝায় কার্টুনিস্টদেরকে আরো কার্টুন আঁকতে উৎসাহিত করেন। এইটা কি আসলে একটা পিআর স্টান্ট নাকি আসলেই তারেক রহমান বাক স্বাধীনতাকে সাপোর্ট করতেছে? এইটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা হয়েছে। তারেক রহমানের চেয়েও জনপ্রিয়তায় অনেক দূর আগায় গেছেন বিএনপির গতবারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে তো একেবারে তোলপাড়, সবসময় চুলে জেল মেখা স্পাইক করে থাকেন, তার ঠোঁট কামড়ে রাখা এই ছবিটা কিন্তু ব্যাপক ভাইরাল হয়েছে। এই লুৎফুজ্জামান বাবরকে কিন্তু বলা হয় ভারতের জম। শেখ হাসিনার সরকার ভারতের সাথে একের পর এক অসম চুক্তি করে অনেকটা বাংলাদেশকে ভারতের কলোনি বানায় ফেলার যে প্রচেষ্টাটা করতেছিলেন, সেইটা দেখেই অনেকে এই ভারতের জম লুৎফুজ্জামান বাবরকে আবার রাজনীতিতে ফেরত চাইতেছেন। তবে এই তারেক রহমান এবং বাবর দ্য গ্রেটের শাসনামলের অনেক অন্ধকার গল্প আমাদের জানা নাই। গল্পগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আওয়ামী লীগ তাদের প্রথম টার্মে বিটিভিতে একটা অনুষ্ঠান করতো যার নাম এই দিন সেই সময়। ধরেন আজকে আগস্ট মাসের 15 তারিখ। এই দিন বিএনপি সরকারের আমলে বিএনপি সরকার কি করছিল এক্সাক্ট স্পেসিফিক ডেটে এইটার অনুষ্ঠানে দেখানো হইতো খুবই এগ্রেসিভ ভাবে, যার মধ্যে সত্য, মিথ্যা, অর্ধসত্য সবকিছুই ছিল। তবে তারপরে সত্যিটা এই যে বিএনপির 2001 থেকে 6 সালের শাসনামল ভয়াবহ রকমের খারাপ ছিল। 2001 থেকে 6 সালে বিএনপি জামায়াত জোট সরকার দেশের ভিতরে একটা ডিপ স্টেট তৈরি করছিল। ডিপ স্টেট মানে হইতেছে সরকারের ভিতরে আরেকটা সরকার। এই ডিপ স্টেটের হেড ছিলেন তারেক রহমান। খালেদা জিয়া কিন্তু তার ক্যাবিনেটের যত মন্ত্রীরা আছেন তাদেরকে নিজে নিয়োগ দিতেন, কিন্তু বলা হয় যে প্রতিমন্ত্রীদের সবাইকে তারেক নিয়োগ দিয়েছিলেন। এই লুৎফুজ্জামান বাবরও কিন্তু মন্ত্রী না, উনি কিন্তু একজন প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। এন্ড বাবরও এই ডিপ স্টেটের একজন অনুগত লোক ছিলেন, তার কথা একটু পরে আসতেছে। এই ডিপ স্টেটের হেডকোয়ার্টার ছিল বনানীতে অবস্থিত 13 নম্বর সড়কের 53 নম্বর বাড়ি, যার নাম হাওয়া, বা এইটাই সেই বিখ্যাত হাওয়া ভবন। এইটা মূলত ছিল বিএনপির চেয়ারপারসনের একটা রাজনৈতিক কার্যালয়। ওইখানে খালেদা জিয়া তখন নিয়মিত বসতেন না, আর তখন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন এই তারেক রহমান। এইখানে উনি তার ঘনিষ্ঠ মানুষদেরকে নিয়ে নিয়মিত বসতেন, আড্ডা দিতেন। এদেরকে নিয়ে তারেক বিভিন্ন বড় বড় জায়গাতে বসাইতেন। আর তারেকের নাম ভাঙায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, নিজের পরিচিত লোককে চাকরি দেওয়া, নির্বাচনে মনোনয়ন, প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি ছড়ায় ছিল, যেমনটা আমরা আওয়ামী আমলেও দেখছি। এই হাওয়া ভবনের সিইও কিন্তু ছিলেন তারেক রহমানের ছোটবেলার বন্ধু আর বিজনেস পার্টনার গিয়াসউদ্দিন আল মামুন। 1/11 পরে যৌথ বাহিনীর হাতে উনি ধরা পড়েন, বেশ কয়েকটা মামলা হয়, এতদিন জেলে ছিলেন। কিছুদিন আগে আওয়ামী লীগের পতনের পরে এই মামুন জেল থেকে ছাড়া পান। একটা করে দুর্নীতির এক্সাম্পল বলি। তৎকালীন সময় শিক্ষামন্ত্রী ছিলেন ওসমান ফারুক। 2006 সালে মার্কিন দূতাবাসের একজন কর্মকর্তার কাছে উনি বলছিলেন বিএনপি জামায়াত জোট সরকারটা যেটা ছিল ওইখানে সরকারের মন্ত্রিসভাতে মাত্র 29 জন সদস্য থাকার কথা ছিল, কিন্তু তারেক রহমানের ইনফ্লুয়েন্সে অবশেষে ক্যাবিনেটে মোট 60 জন মন্ত্রী প্রতিমন্ত্রী রাখা হয়। এই যে এক্সট্রা মন্ত্রী প্রতিমন্ত্রী নিয়োগ দিল, এইটার মাধ্যমে তারেক রহমান এবং তার সহযোগীরা বিপুল পরিমাণ অর্থ হাতায় নেয়। সেকেন্ড এক্সাম্পল, মার্কিন দূতাবাসেরই আরেকটা সূত্র বলতেছে তারেক রহমান কোটি কোটি ডলারের অবৈধ সম্পদ সংগ্রহ করছেন। ঢাকায় আগে একজন মার্কিন রাষ্ট্রদূত ছিলেন যার নাম জেমস এফ মরিয়ার্টি। উনি বলতেছেন তারেক রহমান শুধুমাত্র যে মোনেম কনস্ট্রাকশনের মতন একটা লোকাল কোম্পানির কাছ থেকে ঘুষ খাইছেন এমন না, ওই কি মোনেম কনস্ট্রাকশন তারেক রহমানকে
লক্ষ মার্কিন ডলার ঘুষ দিছিল। 2008 সালের 3 নভেম্বর ঢাকার মার্কিন দূতাবাসের আরেকটা তারবার্তা থেকে এইটা জানা যায়, এই তারেক রহমান আল আমিন কনস্ট্রাকশনের মালিক আমিন আহমেদকে হুমকি দিছেন, তুমি যদি আমাকে $1.5 লক্ষ না দাও তাহলে তোমার কোম্পানি আমি বন্ধ করে দিব। এটা ছাড়াও রেজা কনস্ট্রাকশন লিমিটেড, মীর আখতার হোসেন লিমিটেড এইসব সহ আরো অনেক প্রতিষ্ঠানের স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে তারেক রহমান কয়েক মিলিয়ন ডলারের চাঁদাবাজি করছেন বলে অভিযোগ আছে। থার্ড এক্সাম্পল, সিমেন্স থেকে এই তারেক রহমান এবং তার ভাই আরাফাত রহমান কোকো ঘুষ নিছেন বলে কিন্তু অভিযোগ আছে। একজন প্রত্যক্ষ সাক্ষী জানাইতেছেন, বাংলাদেশে সিমেন্সের যত চুক্তি হইতো তার থেকে প্রায় 2% কমিশন এই তারেক রহমান নিতেন। বিদ্যুৎ খাতে কিন্তু বিএনপির আমলে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়। কারেন্টের লাইন টানার বদলে শুধুমাত্র খাম্বা পয়তা দুর্নীতি করার যে অভিযোগ ছিল, সেইখান থেকেই কিন্তু তারেক রহমানের নিকনেম খাম্বা তারেক হয়েছিল। এইসব কারণে তো লোডশেডিং এর যন্ত্রণা তখনকার মানুষের প্রতিদিনের রুটিন ছিল। আপনি নিজেও মনে করে দেখেন আগে কত কারেন্ট যাইতো বাংলাদেশে। রাজশাহীর কানসাটে একবার বিদ্যুতের দাবিতে রাস্তায় নামা মানুষের উপর গুলি করার মাধ্যমে মানুষকে মেরে ফেলা হয়। এইরকম বাজে ঘটনাও কিন্তু ঘটছে। 5 নাম্বার এক্সাম্পল, বসুন্ধরা গ্রুপের মালিকের একজন ছেলে আছে, নাম হচ্ছে শাফিয়াত সোবহান স্থানবীর। ইনি কিন্তু আনবীরেরই ভাই। তার বিরুদ্ধেও একটা খুনের মামলার বিচার প্রভাবিত করতেও তারেক রহমান 21 কোটি টাকা নিয়েছিলেন বলে অভিযোগ আছে। দুদক সূত্রের বরাত দিয়ে মরিয়ার্টি বলেন, তারেক রহমান এই প্রতিশ্রুতি দিয়েছিলেন, তুমি যদি আমাকে এই টাকাটা দাও তাহলে তোমাকে সব অভিযোগ থেকে মুক্তি দিব। জিনিস খেয়াল করেন, আওয়ামী লীগ আর বিএনপি দুইটা শাসনামলেই বসুন্ধরা গ্রুপের মালিকের ছেলেদের কিন্তু কুকীর্তি আছে। তখন আমরা দেখছিলাম স্থানবীরকে, এখন আমরা দেখতেছি আনবীরকে। 6 নাম্বার এক্সাম্পল, জিয়া অরফানেজ ট্রাস্ট ফান্ড আছে যেখানে এতিমদের জন্য টাকা আসে, ওই ফান্ডের অ্যাকাউন্ট থেকেও 2 কোটি টাকা হাতায় আনেন এই তারেক রহমান। উনি তার নিজ শহর বগুড়াতে একটা জমি কেনার জন্য এই ট্রাস্টের তহবিলের টাকা ইউজ করেন। এইবার আসলে আলোচনা করি বিএনপির আমলে হওয়া রাজনৈতিক প্লটগুলা নিয়ে। র্যাব গঠন করার আগে খালেদা তারেক সন্ত্রাস দমনের নামে 2002 সালের 17 অক্টোবর থেকে সারা দেশে অপারেশন ক্লিন হার্ট নামে একটা যৌথ অভিযান চালায়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, এই সময় যৌথ বাহিনীর হাতে আটকের পরে নির্যাতনে অন্তত 40 জন মানুষের মৃত্যু হয়। আয়নাঘরের সাথে কিছুটা মিল টের পাইতেছেন। দ্বিতীয় এক্সাম্পল, 10 ট্রাক অস্ত্র। বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ অস্ত্র আর গোলা বারুদের চালান আটক করা হয় 2004 সালের 1 এপ্রিল রাতে। সমুদ্রের উপর দিয়ে 2টা বড় ট্রলারে কইরা এই অস্ত্রগুলো আনা হয় চিটাগং ইন্ডিয়া ফার্টিলাইজারের জেটিতে। এই চালানে 1790টা বিভিন্ন ধরনের অস্ত্র, 11.5 লক্ষ গুলি, 6,500 ম্যাগাজিন, 27,000 গ্রেনেড আর 150টা রকেট লঞ্চার পাওয়া যায়। একটু আপনাদের কনটেক্সট দিয়ে রাখি, ভারতের যে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো আছে যে 7 সিস্টার্স বলি, আসাম ছাড়াও ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, ওইখানে অনেক বিচ্ছিন্নতাবাদী আছে। ওরা চায় ভারত থেকে আলাদা হয়ে যাইতে। এমনও শোনা যাইতো ওই সময়টাতে বিএনপির শাসনামলে ওই বিচ্ছিন্নতাবাদীদের অনেকে হয় বাংলাদেশে অবস্থান করতেছে, এন্ড তৎকালীন বিএনপির শাসনামলের সরকার এই বিচ্ছিন্নতাবাদীদেরকে অস্ত্র দিয়ে সাহায্য করতে চায়। এই কারণেই কিন্তু ইন্ডিয়া এই বিএনপি জামায়াত সরকার ক্ষমতায় আসুক এটা চায় না, কারণ বিএনপি জামায়াত আসলে 7 সিস্টার্সকে আগের মতন আর কন্ট্রোলে ইন্ডিয়া রাখতে হয়তো নাও পারতে পারে, এই ভয়টা ভারতের মনের মধ্যে আছে। এই 10 ট্রাক অস্ত্রের মাস্টার মাইন্ডই কিন্তু ছিলেন লুৎফুজ্জামান বাবর, যাকে ভারতের জম ডাকা হয়। এন্ড এই মামলারই সাজা পায় কিন্তু উনি জেলে ছিলেন। খুব সহজ কথায় যদি বলি, লুৎফুজ্জামান বাবর ভারতকে এই প্ল্যানের মাধ্যমে চাপে রাখতে চাইছিলেন। আলটিমেটলি এই 10 ট্রাক অস্ত্রের চালান 7 সিস্টার্সের সেই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর কাছে যাইতো, এন্ড ইন্ডিয়া নিজ ভূখণ্ডের ভিতরে এই অস্থিরতা সামলাইতে না পাইরা বাংলাদেশের ব্যাপারে আর নাক গলাইতে আসবে না, এইটাই প্ল্যান ছিল। ওই সময় ইন্ডিয়ান ইন্টেলিজেন্স কিন্তু এটা স্পষ্টভাবে বলছে, সেই সময় বাংলাদেশের ডিজিএফআই, এনএসআই এই 10 ট্রাক অস্ত্র চালানের সাথে জড়িত ছিল, এন্ড এইটা থেকেই বোঝা যায় এই ব্যাপারে রাষ্ট্রীয় মদদ ছিল। 3 নম্বর এক্সাম্পলে আসি, 21 আগস্ট বোমা হামলা। ডেইলি স্টারের 2009 সালের একটা রিপোর্টের মতে 2004 সালের 14 আগস্ট রাতে হাওয়া ভবনে বসে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর, উপমন্ত্রী পিন্টু সহ জঙ্গি সংগঠন হুজির নেতারা বৈঠক করে শেখ হাসিনাকে গ্রেনেড হামলার মাধ্যমে মেরে ফেলার পরিকল্পনা করে। বাবরের বক্তব্য ছিল, গ্রেনেড কোনো সমস্যা না, বলা ভালো ওই বছরের এপ্রিলে 10 ট্রাক অস্ত্র উদ্ধার করা সম্ভব হইলেও এক্সট্রা আরো 2টা ট্রাক ছিল যেগুলা গায়েব হয়ে গেছে বলে জানা যায়। এই গ্রেনেড হামলায় আরজেস গ্রেনেডও ব্যবহার হয়েছিল, যেটা প্রচন্ড শক্তিশালী। এই গ্রেনেড ওই হারায় যাওয়া 2টা ট্রাক থেকে আসছে কিনা এই ব্যাপারে কানেকশনটা উড়ায় দেওয়া যায় না। পরে 21 আগস্ট ঢাকার আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা করে হরকাতুল জিহাদ আল ইসলামী বা হুজির জঙ্গিরা। এইখানে তাদের নেতা ছিল মুফতি হান্নান, আর তার নির্দেশনায় ওই আক্রমণে ছিল প্রশিক্ষিত 12 জন জঙ্গি। ওই হামলায় মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইভি রহমান সহ 22 জন নিহত হন। আইভি রহমান কিন্তু হচ্ছে আমাদের নাজমুল হাসান পাপনকে তো আপনারা সবাই চিনেন। এই নাজমুল হাসান পাপনের আম্মাই কিন্তু হচ্ছে আইভি রহমান, যিনি সেই 21 আগস্টে গ্রেনেড হামলায় মারা গেছিলেন। আর পাপনের বাবা তো হচ্ছে জিল্লুর রহমান, যিনি বাংলাদেশের 14তম রাষ্ট্রপতি ছিলেন। ওই হামলায় কিন্তু শেখ হাসিনা সহ প্রায় 300 নেতা কর্মী সমর্থক
আহত হয়েছিলেন। এই ঘটনার পরে শেখ হাসিনা এবং খালেদা জিয়ার মধ্যে সম্পর্ক পলিটিক্যাল রাইভালরি থেকে ব্যক্তিগত শত্রুতায় রূপ নেয়। 3 নম্বর এক্সাম্পল, বিএনপি জামায়াত জোট সরকার জঙ্গি গোষ্ঠীকে তোষণ করত, তাদেরকে পালতো এন্ড পরে নিজেদের কাজেও ব্যবহার করছে। 2004 সালে রাজশাহী আর নাটোর এলাকায় বিএনপির যে রাজনৈতিক প্রতিপক্ষ ছিল অর্থাৎ আওয়ামী লীগ আর বামপন্থীদের বিরুদ্ধে একটা সশস্ত্র অভিযান পরিচালনার জন্য সাবেক যে টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন আমিনুল হক, উনি বাংলা ভাইকে নিযুক্ত করছিলেন। বাংলা ভাইয়ের মেইন নাম কিন্তু সিদ্দিকুল ইসলাম। উনি একসময় কোচিং এ বাংলা পড়াইতেন আর ওইখান থেকেই তার নাম হয় বাংলা ভাই। সেই সময় লোকাল কিছু সন্ত্রাসী আছে না, ওদের উপরে হামলা চালানোর জন্য বাংলা ভাই বেশ আলোচিত ছিলেন রাজশাহীতে। ওই সময়ের মন্ত্রীরাও অনেকে বাংলা ভাইকে সমর্থন দিতেন। লুৎফুজ্জামান বাবরকে এটা নিয়ে কোশ্চেন করছিল মার্কিন দূতাবাস, তখন উনি দীর্ঘশ্বাস ছাড়া বলছিলেন এইটা একটা কঠিন প্রশ্ন। 2007 সালের এপ্রিলে পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ মিডিয়াকে বলছিলেন যে জেএমবি কে পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য, জেএমবি কিন্তু একটা জঙ্গি সংগঠন, জামাতুল মুজাহিদিন বাংলাদেশ, যার প্রতিষ্ঠাতাই ছিলেন এই বাংলা ভাই শায়েখ আব্দুর রহমানের মতন মানুষরা। এই জেএমবির পৃষ্ঠপোষকতার সঙ্গে ভূমি প্রতিমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আমিনুল হক এবং সাবেক সংসদ সদস্য নাদিম মুস্তাফা জড়িত। তারেক রহমান যে এসবের বাইরে ছিল এমন কিন্তু না। এই ভূমি প্রতিমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু উনি একবার তারেক রহমানের সাথে ফোনে কথা বলেন এন্ড তার নির্দেশে পরবর্তীতে বাংলা ভাইয়ের প্রধান সহযোগী যার নাম খামারু, এই খামারুকে ছেড়ে দিতে বাধ্য হয় র‍্যাব। দুইটা জিনিস খেয়াল করেন, ওই সময় প্রতিমন্ত্রীদের কি পরিমাণ পাওয়ার ছিল, যাদের নিয়োগ মূলতই হয়েছে এই তারেক রহমানের মাধ্যমে, আর কিভাবে তারা সেই সময় জঙ্গি গোষ্ঠীগুলারে পালতো। 2005 সালের 17 আগস্ট 63টা জেলায় একসাথে প্রায় 500 বোমা ফাটায় প্রচলিত আইন বদলায় আল্লাহর আইন কায়েমের দাবি জানায় জেএমবি। সারা দেশে এভাবে একযোগে বোমা হামলা বাংলাদেশের ইতিহাসে এর আগে হয় নাই। এইরকম ভয়াবহতা তৎকালীন জঙ্গি গোষ্ঠীগুলা চালাইছিল। তবে তৎকালীন সরকারের ঘুম ভাঙতে খুব বেশি দেরি হয় নাই। 2005 সালের 21 ফেব্রুয়ারি নাশকতামূলক তৎপরতার অভিযোগে জেএমবি এবং জেএমজিবির সব কার্যক্রম নিষিদ্ধ করে সরকার। মোস্ট ওয়ান্টেড ঘোষণা করা হয় শায়েখ আব্দুর রহমান আর বাংলা ভাইকে। কয়েক মাসের মধ্যে এই দুইজন সহ জেএমবির আরো কয়েকজনকে অ্যারেস্ট করা হয় এবং দ্রুত ফাঁসিও কার্যকর করা হয়। আচ্ছা, একটা ইন্টারেস্টিং ব্যাপার হইতেছে, বিএনপি জামাত শাসনামলের 2001 থেকে 6 এই আমলটা আমরা যত বেশি পরিমাণে আলোচনা করি না, এই জায়গাটাতে বিএনপি জামাত এত বেশি খারাপ কাজ করছে যে তাদের ঠিক আগের যে শাসনামলটা আছে অর্থাৎ 1991 থেকে 96 ওই সময়ও কিন্তু বিএনপি ছিল। ওই সময়টার আলোচনা আর তত একটা উঠে আসে না, কিন্তু তখনকার সময়ের বিএনপির আচার আচরণ আপনি যদি খেয়াল করেন সদ্যপতিত আওয়ামী লীগের সাথে আপনি অনেক ক্ষেত্রেই মিল পাবেন। যেমন তখন কিন্তু হাসিনার স্টাইলে ভোট রিগিং করা হয় বেশ কয়েকবার। শুরুতে শুধুমাত্র কয়েকটা উপনির্বাচনে এটা হয়েছিল, কিন্তু 1996 সালের 15 ফেব্রুয়ারি এই বিএনপির আমলে একটা ভোটারবিহীন দলবিহীন সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বড়জোর মাত্র সেই সময় 10% ভোট দিছিল মানুষ, বাকি কেউই ভোট দেয় নাই। ওই নির্বাচনে আওয়ামী লীগ আমাদের মতোই জাল ভোট, ব্যালট বাক্স ভর্তি করা, ক্যামেরা দেখে ভোটারদেরকে কৃত্রিম লাইন তৈরি করানো, এই সব কিছুই ছিল। ওরা কি করছে, আওয়ামী লীগ আর বিরোধী যে দলগুলো ছিল ওরা তীব্র আন্দোলন করছিল এন্ড এই আন্দোলনের 1 মাস পরে ওই অবৈধ সংসদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয় এন্ড প্রধানমন্ত্রী খালেদা জিয়া পদত্যাগ করেন এন্ড নতুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনটা হয় ওইখানে আওয়ামী লীগ জিতার পরে ক্ষমতায় আসে। বলা ভালো ওই সরকারেরও কিন্তু একজন উপদেষ্টা ছিলেন আজকের এই ডক্টর মোহাম্মদ ইউনূস, মানে ওই তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা। ভোট চুরি করা ছাড়াও 91-96 আমলে নেপোটিজমের একটা বড় ইফেক্ট দেখা যায়। নিজের পরিবারের মানুষকে বেশি বেশি তোষণ করা, ওদেরকে বেশি বেশি চাকরি দেওয়া, ওদেরকে অর্থ সম্পদের মালিক বানানো। ওই আমলে খালেদা জিয়ার পরিবার বিভিন্ন প্রতিষ্ঠান নামে মাত্র কিনা নেয়া বা অবৈধভাবে মালিকানা দখল করার পরে বিপুল পরিমাণ অর্থ সম্পদের মালিক হয়ে যান। এখন একটা জিনিস খেয়াল করেন, বিএনপি 1996 ভুয়া নির্বাচন দিছে, 2006 সালের তত্ত্বাবধায়ক সরকারে নিজেদের লোক ঢোকানোর অপচেষ্টা করছে। এই দিক থেকে তাদেরকে আপনি আওয়ামী লীগের তুলনায় একটা সফট ইভিল বলতে পারেন। তবে আলটিমেটলি তারা কিন্তু তখন ক্ষমতা ছাড়ছিল আন্দোলনের মুখে, কচ্ছপের কামড় দিয়ে একেবারে গোলদিন ধুইরা রাখে নাই। এই দিক থেকে তাদেরকে একটা ক্রেডিট আপনি দিতে পারবেন, যেহেতু আপনি শেখ হাসিনারে দেখছেন কিভাবে সে গোদি ছাড়তেই চাইতেছিল না। আমরা ভিডিওর একেবারে শেষে চলে আসছি। শেষে একটা কথাই বলতে হয়, আওয়ামী লীগ আর বিএনপির যে রাজনীতিটা আছে এটাকে অর্থনীতির একটা থিওরি ডুওপোলির সাথে তুলনা করা যায়, যেখানে মার্কেটে দুইটা পার্টি থাকে এন্ড ওরাই পুরো মার্কেট দখল করে রাখে এন্ড এক দল কি করতেছে আর ভাবতেছে এইটা দেখে অন্য দল তার ট্যাকটিক্স ঠিক করে। আওয়ামী লীগ যেরকম ভারতপন্থী রাজনীতি করে বাংলাদেশকে ভারতের একটা কলোনি বানায় ফেলতে চাইতেছিল, আপনি বিকল্প হিসেবে যদি বিএনপির কাছে যান, বিএনপিও একসময় জঙ্গি গোষ্ঠীকে তোষণ করছে, যাদের আন্ডারে সারা দেশে বোমা হামলা হয়েছে, 10 ট্রাক পরিমাণ অস্ত্র দেশের ভিতরে বিনা বাধায় ঢুকতে পারছে। এই ভিডিও থেকে সব মিলে এইটাই ডিসিশন নেওয়া যায়, বাংলাদেশের জন্য এখন সময় আসছে এই আওয়ামী লীগ আর বিএনপি এই দুইটা চক্র থেকে বের হয়ে যাওয়ার। অন্তর্বর্তীকালীন সরকার আসলে লাস্ট পর্যন্ত কি করতে পারে সেটাই দেখার বিষয়, কিন্তু একই সাথে বিকল্প একটা রাজনৈতিক দল বা রাজনৈতিক শক্তি যারা দেশ পরিচালনা
পরিচালনার মতন যোগ্য, এইটার চরম প্রয়োজনীয়তা এখন আমরা অনুভব করতেছি। অতীত ইতিহাস আর সদ্য সরকার পতন থেকে এইটা অ্যাটলিস্ট ক্লিয়ার, দেশের ক্ষমতা এখন আওয়ামী লীগ কিংবা বিএনপি কারো হাতেই দেওয়া উচিত হবে না। আমার এই অপিনিয়নের সাথে আপনারা কতটা একমত সেটা আপনি কমেন্ট বক্সের মধ্যে জানাইতে পারেন। এই ধরনের আরো ভিডিও সামনে আসবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।